থেকে গ্রাম আর গ্রাম থেকে শহর, কত না অনুভূতি এই ঈদের যাওয়া আসায়। পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে কতই না আড়ম্বরে কাটলো দিনগুলো। তবুও জীবিকার তাগিদে ফিরতে তো হবেই কর্মস্থলে। ছুটির উৎফুল্ল দীর্ঘদিন প্রাণবন্ত রাখুক আপনাকে, এই শুভকামনাতেই শুরু করছি আজকের দিন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 8 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 22 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আমরা একটু বন্যা পরিস্থিতির খবর জানবো। বেশ কিছুদিন ধরেই সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা একটু হবিগঞ্জের খবর নিয়ে আসবো। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। আপনি যুক্ত আছেন হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে। গেল 2 দিন ধরে তো বৃষ্টি তেমন হয়নি হবিগঞ্জে, এখন কি পরিস্থিতি সেখানকার, সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সারিকা, শুভ সকাল। আসলে গত 2 দিন বৃষ্টি না হলে কিন্তু বানের বাসী মানুষরা দুর্ভোগে রয়েছেন। পানি কিন্তু তেমন কমেনি, তবে আজ গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকালে এখন কিন্তু বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এবং যে বিষয়টি, আমি এখন আছি একটি আশ্রয় কেন্দ্রে, এটি হচ্ছে ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয়। এখানে প্রায় 110 জন মানুষ কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং এখানে যারা আছেন তারা বেশ কষ্টে দিনাতিপাত করছেন। বিশেষ করে গত 2 দিন যে পানির যে নামার কথা, যদিও বৃষ্টি হয় না, কিন্তু আসলে এটা মানে অববৃত্তি রয়েছে। এবং এখানে হবিগঞ্জের নবীগঞ্জ, ইনাদগঞ্জ এবং দিগলবাগ, আউশকান্দি, এই 3টা ইউনিয়নে কিন্তু প্রায় 25টি গ্রামে 30,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন। তাদের মধ্যে কিন্তু মাত্র 1100 মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন। এটা 8টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তার মধ্যে কিন্তু ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একটি। এবং এখানে গত বৃহস্পতিবারে কিন্তু প্রতি পরিবারকে 10 কেজি করে চাল প্রশাসনের মাধ্যমে দেওয়া হলেও এরপরে কিন্তু আর কাউকে কিছু দেওয়া হয়নি এবং পরিবারগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছেন। এবং এছাড়া যারা বানবাসী, যারা বাড়িতে রয়ে গেছেন, বিশেষ করে মাচাং সহ উঁচু জায়গায় তারা অবস্থান করছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তাই পাচ্ছেন না। তারা বলছেন যে যেহেতু শিশু বৃদ্ধ রয়েছেন, তারা খাবার, পানির সংকট এবং শুকনো খাবারের সংকট রয়ে গেছে। এই বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 500 প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজই এগুলো বিতরণ করবেন। সারিকা। রাসেল চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাসেল চৌধুরী। এবার একটু আমরা উত্তরাঞ্চলের খবর নিয়ে আসবো। উত্তরাঞ্চল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান শোভক্তগিন। রায়হান শোভক্তগিন, বেশ কিছু অঞ্চলে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি আছেন নীলফামারীতে। নীলফামারীর সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ সারিকা, আপনার মাধ্যমে দর্শকদেরও শুভ সকাল। আর একটু শুভ সংবাদ দিয়ে আসলে শুরু করি। আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটি ডিমলা উপজেলার ছোটখাতা ইউনিয়ন এবং এই ইউনিয়নের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ পানি বেঁধে রয়েছে, জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। এই এলাকাটিতে আসলে প্রত্যেক বছর বন্যার সময়, বর্ষার সময় যে ঘটনাটা ঘটে, তিস্তা থেকে একবার পানি ঢুকে পড়লে এখান থেকে আর পানি বেরোতে পারে না। এর ফলে একটা স্থায়ী জলাবদ্ধতা শিকার হয়। 6 মাস ধরে এখানকার স্থানীয়দের কে আসলে এই জলাবদ্ধতার ভোগান্তি যে সমস্ত আছে সেগুলো শিকার হতে হয়। গতকালকে যে পানির পরিস্থিতি ছিল এখানে এই মাঠেই, আমি যত স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, এই মাঠে 1 কমর মতন পানি ছিল, কিন্তু আজকে এটা আসলে অনেকখানি কমে গিয়েছে। তবে এখান থেকে তিস্তা প্রায় 500 মিটার দূরে তিস্তা, সেইখানের যে পরিস্থিতি, তিস্তা নদীর পানি কিন্তু আজকে অনেকটাই নেমে গিয়েছে। আজকে এই মুহূর্তে সকাল 6টার যে পরিমাপ, সেই পরিমাপ অনুযায়ী তিস্তা নদী প্রবাহিত হচ্ছে বিপদসীমার প্রায় 51 সেন্টিমিটার নিচ দিয়ে। গতকালকে এটি কিন্তু 15 সেন্টিমিটার নিচে ছিল, অর্থাৎ পানি আজকে অনেকখানি তিস্তায় কমে গিয়েছে। আমরা ইন্ডিয়ান যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে সেখানেও খানিকটা খবর নিয়েছি যে উজানে, অর্থাৎ মেঘলিগঞ্জ বা দোমোহনী এইসব জায়গায় কিন্তু পানি কমে গেছে, ফলে এখানকার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। এই বছরে তিস্তা নদীতে বিপদসীমার উপরে পানি ওঠেনি, ফলে ত্রাণের জায়গাটাতে কিন্তু সরকার এখনো বা প্রশাসন এখনো এখানে ত্রাণ দেওয়ার কথা ভাবেনি। এই যে জায়গাটাতে আমরা
আমরা রয়েছে এখানে যে বন্যা পরিস্থিতিটা তৈরি হয়েছে এটার মূল কারণ হচ্ছে তিস্তার বেড উঁচু, আসলে তিস্তার বুক অনেক উঁচু এবং এই এলাকাটা নিচু, ফলে পানি একবার ঢুকে পড়লে এখান থেকে বেরোনোর কোনো উপায় থাকে না। আর তৃতীয়ত এবং সর্বোপরি যে কথাটা বলতে হবে যে এখানকার অপরিকল্পিত উন্নয়ন সেটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এই সম্পূর্ণ বাঁধ এলাকা, ডান্তির এলাকাটা নজরে রেখেছে, কারণ নদী তার গতি পরিবর্তন করেছে, ফলে সেই জায়গাটাতে কিন্তু এখানে ডান্তিরটা বিশেষ করে তিস্তার সেটি ঝুঁকিপূর্ণ রয়েছে। তাদের কাছে জিও ব্যাগ রয়েছে, তারা প্রস্তুত রয়েছে, এরকমটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রায়হান সবুক্তকিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সিলেট অঞ্চল, উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবর। এবার একটু আমরা আবহাওয়া পরিস্থিতি জেনে আসবো। জেনে নেব গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস তো আমরা জানবই। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4। রাজশাহীতে সর্বোচ্চ 35.5, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33.8, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 33.4, সর্বনিম্ন 24.3। সিলেটে সর্বোচ্চ 32.5, সর্বনিম্ন 25.5। চট্টগ্রামে সর্বোচ্চ 32.7, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.5, সর্বনিম্ন 25.5। বরিশালে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনায় 23.1 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াটা কিছু জেনে নিলাম, এবারে পত্রিকার খবরগুলো আমরা দেখে নেব। দর্শক, প্রতিদিনের মতোই হাতে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা সমকাল দিয়ে শুরু করব। ফ্যাক্টরি, রিসোর্ট, শুটিং স্পট সবই আছে মতিউরের। জেলায় জেলায় সম্পদ, ঢাকায় দামি ফ্ল্যাট, গাড়ি। এনবিআর কর্মকর্তা কোথায় বলছে না কেউ। পরিবারের বেশিরভাগ জড়িত বিএনপির রাজনীতিতে। সংলাপের মাধ্যমে অর্থনৈতিক বাধা দূর করতে হবে। মোদির সঙ্গে বৈঠক আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। হাওয়া বুঝে খেলতে হবে ভারতের বিপক্ষে। ওদিকে বিরাট থাকলে এদিকেও লিটন আছেন, ফর্মে এখন কাছাকাছি তারা। রোহিতের মতো শান্তর মেজাজও ঠান্ডা হয়ে আছে প্রত্যাশিত রান না পেয়ে। ওদিকে বুমরার মতো মুস্তাফিজও কথা কম, কাজ বেশি মুড়ে রয়েছেন। দর্শক, আজ খেলা রয়েছে, তাই নিয়ে একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছিলাম। চলে যাব প্রথম আলোতে। আলোচনায় গুরুত্ব পাবে চীনও। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে নতুন কোন কোন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। পানি নামছে ধীর গতিতে, ভেসে উঠছে বন্যার ক্ষত। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, তবে কয়েক লাখ মানুষ দুর্ভোগে। নেশার টাকা জোগাড়ে বানানো হয়েছে ছিনতাইকারী বাহিনী। 3 মাসে 2 বার গ্রেপ্তার হন আসিফ। সর্বশেষ 8 জন 3 সহযোগী সহ গ্রেপ্তার। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী। রিসোর্ট করতে জমি কিনেছেন 120 বিঘা। 30 বিঘা জমির উপর বাড়ি, 36 বিঘায় গরুর খামার হাট। ঢাকায় 2 ফ্ল্যাট, 4টি বিলাসবহুল গাড়ি। কাঁচামরিচের কেজি 400 টাকা। রাজধানীর বাজারে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। আতঙ্ক নয়, চাই সতর্কতা। রাসেলস ভাইপারের আক্রমণ। রাজধানীর অদূরে ধামরাই উপজেলায়
নাতনির বিয়ের উৎসবে আদা রসুন বাটার সময় বিষধর সাপ কামড় দেয় এক বৃদ্ধাকে। বৃহস্পতিবার সকালে ঘটনার পরেই তাকে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন রাসেলস ভাইপারের কামড়ে তার মৃত্যু হয়েছে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে রাসেল ভাইপার। আর যেহেতু এখন প্রজননের সময়, তাই এ ধরনের সাপের বৃদ্ধিতে আতঙ্কিত না হয়ে সতর্কিত থাকুন। দর্শক, পড়ছিলাম দৈনিক ইত্তেফাক। আমরা চলে যাব কালের কণ্ঠে। শিক্ষকদের বেতন ভাতায় পিছিয়ে বাংলাদেশ। এমপিওভুক্ত 5 লাখ শিক্ষক কর্মচারীর বেতন সবচেয়ে কম। প্রাথমিকের 3 লাখ সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণীর মর্যাদায়। এখন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার পদ খালি, কিন্তু শিক্ষক হিসেবে যোগদান করতে অনেকেই আগ্রহী হচ্ছেন না। এর মূল কারণ শিক্ষকদের মানবেতর জীবন, বলেছেন আবুল বাশার হাওলাদার, সভাপতি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন। রদবদল নিয়ে বিএনপিতে বিভক্তির শঙ্কা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদলে দলের ভেতরে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। 3 জেলায় পানিবন্দী 23 লাখ মানুষ। উত্তরের 4 জেলা সোমবার পর্যন্ত স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকিতে। উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমছে। সবশেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো এবার দেখে নেব। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক আজ। বেশ কয়েকটি পত্রিকাতেই আমরা এই শিরোনামটি দেখছিলাম প্রধানমন্ত্রীর 2 দিনের ভারত সফর নিয়ে। ঢাকার উত্তরে মেট্রো রেল সম্প্রসারণে বাধা 2 মেগা প্রকল্প। আশুলিয়া এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর গাজীপুর বিআরটি। বাংলাদেশ প্রথম মেট্রো রেল উত্তরা মতিঝিল। বর্তমানে মেট্রোর এই লাইনটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া লাইনটি উত্তরা থেকে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া পর্যন্ত সম্প্রসারিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। এবারের সময় হলো কিউএসটিএল নিবেদিত সকাল 24 এর ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবার আমন্ত্রণ কিউএসটিএল নিবেদিত সকাল 24 এ। প্রিয় দর্শক, আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনারা যারা সকাল 24 এর সাথে যুক্ত আছেন, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয় জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করছি। এবারে আমরা জানবো 22 জুন এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা এক ঝলকে জেনে নেব। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইরানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কবি আব্বাস কিয়ারোস্তামি। 1970 সাল থেকে নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য এবং পূর্ণদৈর্ঘ্য সব ধরনের চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন তিনি। কোকেট থ্রুই, টেস্ট অব চেরি এবং দ্য উইন্ড উইল ক্যারি আস-এর মতো সিনেমার জন্য আন্তর্জাতিক সুখ্যাতি অর্জন করেছেন। এর মধ্যে টেস্ট অব চেরি কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পামদৌর অর্জন করেছে। 1949 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা ম্যারি লুইস মেরিল স্ট্রিপ। স্ট্রিপ তার চরিত্রে বৈচিত্র্যতা ও বিভিন্ন ভাষার দক্ষতার জন্য সুপরিচিত। রেকর্ড সংখ্যক 21টি একাডেমি পুরস্কারের মনোনয়ন গ্রহীতা স্ট্রিপ 3টি একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া 8টি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন তিনি। 1964 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক ড্যান ব্রাউন। পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য ভিঞ্চি কোড রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত, যা 2003 সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাস। বর্তমানে ব্রাউনের লেখা উপন্যাস 57টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে থালাপাথি নামেই বেশি পরিচিত। তিনি তামিল চলচ্চিত্র জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম। 1984 সালে ভেট্টি নামের সিনেমা দিয়ে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক বিজয়ের। দর্শক, আমরা দৈনিক ইত্তেফাকে পড়ছিলাম কাঁচামরিচের কেজি 400 টাকা। সেই সাথে
চ্যানেল 24 প্রতিবেদনে আমরা সরজমিনে দেখেছি গতকাল কাঁচামরিচের কেজি 320 টাকা। আমরা একটু কাঁচামরিচের খবর নিয়ে আসবো জেলা পরিস্থিতি থেকে। আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। আমরা সরাসরি চলে যাব সেখানে। শুভ ঘোষ, কাঁচামরিচের দাম তো বৃদ্ধি পেয়েছে, মুন্সিগঞ্জের কি পরিস্থিতি, সেখানকার কাঁচামরিচের বাজার দর নিয়ে আমাদের একটু জানাবেন। সারিকা, আসলে বর্ষার শুরুতেই আসলে বিভিন্ন হাট বাজারে উত্তাপ ছড়াতে শুরু করলেও কাঁচামরিচের ঝাঁজ এখন পর্যন্ত সেটির প্রভাব পড়েনি মুন্সিগঞ্জের কাঁচা বাজারগুলোতে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে বর্ষা মৌসুমে কাঁচামরিচের যে উৎপাদন সেটি কিছুটা ব্যাহত হয়, যে কারণে মরিচের দাম কিছুটা বাড়ে আগের তুলনায়। তবে অস্বাভাবিকভাবে যেটি আমরা অনেকবার দেখেছি যে অস্বাভাবিকভাবে যে কাঁচামরিচের কেজি 1000 টাকা ছাড়িয়েছে, সেরকম কোনো পরিস্থিতি হওয়ার এইবার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু সরবরাহের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত কাঁচামরিচের যে মজুদ রয়েছে সেখানে সেইভাবে আসলে দাম বাড়ার কোনো কারণ নেই। তবে আজ সকাল থেকে আমরা পাইকারি বাজারে কাঁচামরিচ কিন্তু বিক্রি হতে দেখছি 190 থেকে 95 টাকা কেজিতে, যেটি সবচেয়ে ভালো মানের কাঁচামরিচ। এবং খুচরা বাজারে কিন্তু সেই কাঁচামরিচটি বিভিন্ন পরিবহন খরচের কারণে সেটিতে একটু বেশি বাড়তি খরচ পড়ায়। খুচরা বাজারে সেটি কত বিক্রি হচ্ছে আমরা একজন ব্যবসায়ীর কাছে জানবো যে আজ সকাল থেকে কাঁচামরিচ কেমন দামে বিক্রি হচ্ছে এবং আকার এবং মান ভেদে দামের কোনো পার্থক্য আছে কিনা। কোনো পার্থক্য নেই, এখন বর্তমান 240 টাকা কেজি খুচরা বাজার আছে, আর পাইকারি বাজারে 1000 টাকা পাল্লা কিনতে হয়। তো এই হিসাবে মরিচের দাম এখন বর্তমান কম আছে, বাজার আগে বেশি আসলে এখন বর্তমান কম, নিয়ন্ত্রণ বাজার আছে এখন বর্তমান চলবে। বর্ষা মৌসুমকে ঘিরে মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কিনা? না, এই বর্ষার কাঁচামাল তো এখন বললো যায় না, আবার এই কাঁচামাল আমদানি হয়ে গেলে আবার ফিরে 120 টাকা 40 টাকা কেজি হয়ে যেতে আর এই কাঁচামালের কোনো হিসাব দেওয়া যায় না। বাজার মাল আসতে পারে না গিয়া মরিচের বাজার বাইরে থাকে কি 250 টাকা 60 টাকা কেজিতে বর্তমান। আপনাদের বাজারে এক একজন ব্যবসায়ী এক এক দামে মরিচ বিক্রি করছেন। আপনি 240 টাকা বিক্রি করলেও আপনার পার্শ্ববর্তী দোকানদার আমরা দেখছি যে 240 টাকা থেকে 280 টাকায় বিক্রি করছে। অর্থাৎ 1 কেজি মরিচে এক দোকানদার পরিবর্তন করলেই অন্য ব্যবসায়ী 40 টাকা কেজিতে বেশি বিক্রি করতেছে, কেউ 300 টাকাও বিক্রি করতেছে। আপনাদের ব্যবসায়ীদের মধ্যে কোনো সমন্বয়হীনতার অভাব আছে কিনা, যেটি এই ঊর্ধ্বগতির এই পরিস্থিতি তৈরি করতে দায়ী করে? এখন বর্তমান কিছু কিছু কাঁচামরিচ আছে বাজার নিয়ম ভালো আছে, ওই ভালো গতিকে মনে করেন একটু দামটা একটু বেশি বেচা কিনা দাম চাই বেশি, এই আর কি। ধন্যবাদ। আমরা সারিকা শুনছিলাম যে কাঁচামরিচের যে বাজার পরিস্থিতি সেটি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক আছে, তবে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার একটি ঘাটতি রয়েছে আমরা যেটি দেখেছি। কারণ এই দোকানদার 240 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি করলো, তার পাশের দোকানদার কিন্তু সেটি 260 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করছে, এবং অন্য একজন দোকানদার কিন্তু একই কাঁচামরিচ 300 টাকা কেজি বিক্রি করছে। অর্থাৎ এই সমন্বয়হীনতার কারণেই কিন্তু বাজারের এই ঊর্ধ্বগতি তৈরি হয় বলে কিন্তু ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা বলছেন। তবে এখন পর্যন্ত কাঁচামরিচের যে পরিস্থিতি সেটি পাইকারি এবং খুচরা পর্যায়ে দেখা যায় যে একেবারে স্বাভাবিক বা সহনীয় পর্যায়ে আছে, সেটি বলা চলে। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম কাঁচামরিচের বাজার দরের উত্তাপের কথা। এবার তো আমরা বিশ্বের তাপপ্রবাহের দিকে নজর দেই। তীব্র তাপপ্রবাহে পড়ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু দেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, অ্যারিজোনা, ওহাও সহ কিছু রাজ্যে গরমের তীব্রতার রেকর্ড ছাড়িয়েছে। নজিরবিহীন তাপপ্রবাহ চলছে কানাডাতেও। এছাড়া ইউরোপের কিছু দেশের মানুষও অতিষ্ঠ গরমে। একটা প্রতিবেদন আমরা দেখে আসব। ইউরোপ, আমেরিকা, এশিয়া কিংবা আফ্রিকা, তীব্র গরমে হিট স্ট্রোকে প্রাণ যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। সূর্যের তেতে ওঠা উত্তাপে বিপাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, অ্যারিজোনা ও মেইন রাজ্যের মানুষ। চলতি বছর প্রথমবারের মতো নিউ ইয়র্কের কুলিং সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অ্যারিজোনার বেশ কিছু অঞ্চলে তাপমাত্রার পারদ উঠতে পারে 45 ডিগ্রিতে। কিছু জায়গায় শিশুদের স্কুল বন্ধ করার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সময়সূচি। শীতপ্রধান দেশ হিসেবে পরিচিত কানাডাতেও একই অবস্থা। বিশেষ করে অন্টারিও ও কুইবেকে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এমন গরম অব্যাহত থাকার পূর্বাভাস আছে। ইউরোপে গ্রিস, পর্তুগাল ও ইতালি সহ বেশ কিছু দেশেও চলছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপাকে পড়েছে এসব দেশে ঘুরতে যাওয়া পর্যটকরা। অসুস্থ হয়ে হাসপাতালে অনেকে। সার্বিয়ায় তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
বাইরে বের হওয়ার উপায় নেই, প্রচুর পানি খেতে হচ্ছে। টুপি, সানগ্লাস সাথে রাখা বাধ্যতামূলক। অসুস্থ হয়ে পড়া খুবই স্বাভাবিক। আর এশিয়ার অবস্থা তো পুরো গ্রীষ্মকাল জুড়েই খারাপ গেছে। ভারতের রাজধানী দিল্লিতে বইছে তীব্র তাপপ্রবাহ। গেল 8 দিনে মৃত্যু হয়েছে প্রায় 200 জনের। নয়ডায় হিট স্ট্রোকে একদিনে মারা গেছেন 14 জন। হাসপাতালে ভর্তি রোগীদের বাড়তি নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গরমে খরার কবলে চীনের কৃষি খাত। তাপপ্রবাহে 90% ফসল হারাতে বসেছেন দেশটির কৃষকরা। সরকারের প্রতি আবেদন, আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন। সেচের ব্যবস্থা করা খুবই জরুরি। এত পরিশ্রমের পর আজ আমাদের কিছুই নেই। সূর্য পোড়াচ্ছে সৌদি আরবকে। চলতি বছর হজ মৌসুমে তীব্র গরমে মৃত্যু হয়েছে 9 শতাধিক হজযাত্রীর। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, শুরুতেই বলছিলাম আজ 22 জুন। 22 জুন এই দিনটি কিন্তু ঐতিহাসিকও বটে। চলুন জেনে আসি আজকের এই দিনটি কেন ঐতিহাসিক, কি কি উল্লেখযোগ্য ঘটনা আজকের এই দিনে ঘটেছিল। 1519 সালে ব্রিটেনে দাস প্রথা বাতিল হয়। 1555 সালে সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা করা হয়। 1633 সালে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। 1814 সালে লন্ডনের লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 1872 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বাংলাদেশ সদস্যপদ লাভ করে। 2002 সালে ইরানে ভূমিকম্পে 5 শতাধিক লোক নিহত হয়। দর্শক, এই ছিল কেউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরো একবার শুভ সকাল।